একটা সময় প্রচুর সময় ছিল, কিন্তু টাকা ছিল না। আজ টাকা আছে, কিন্তু আড্ডা দেওয়ার মতো একটু ফ্রি সময় বের করা যায় না। হ্যাঁ, এটাই তো জীবনের চিরন্তন সত্য বাস্তবতা। যাই হোক, আজ আমরা শৈশবে একসাথে বড় হওয়া 6 জন বন্ধু একত্রে মিলিত হয়েছি। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন অমি সাহেব। কাজের ব্যস্ততায় অমি সাহেবের নাগাল পাওয়া যায় না বললেই চলে। আমাদের সবার অনুরোধে অমি সাহেব এসেছেন এবং অমি সাহেব তিনার জীবনের বাস্তব একটি ঘটনা আমাদের বলবেন। চলুন আমরা সবাই অমি সাহেবের ঘটনাটি শুনে আসি। এমন একটা ঘটনার মধ্যে পড়তে হবে আমার কল্পনায় ছিল না। আমি আর দিবা সিলেটে যাচ্ছি। রেল ভ্রমণ বরাবরই আমার প্রিয়। আর রাতের ট্রেন হলে তো কথাই নেই। দূরের হোক আর কাছের হোক, দুদিনের জন্য বা 2 সপ্তাহের জন্য হোক, বেশি কাপড় চোপড় সঙ্গে নেওয়া আমার পছন্দ নয়। দিবারও তাই। কোনো রকম চালিয়ে নিতে পারলেই হলো। বাড়তি কাপড় চোপড় বোঝা বেড়ানোর আনন্দ মাটি করে দেয়। তেমন অভিজ্ঞতা আমাদের দুজনেরই আছে। আমি যাচ্ছি অফিসের কাছে, আর দিবা থাকবে ওর মা বাবা ভাই বোনদের সঙ্গে। মাঝে একটি সাগর সৈকতে দেখা হতে পারে। ফেরার টিকিটও কনফার্ম করা, সেটাও রাতের ট্রেন। ঢাকা থেকে রাত 10টায় ট্রেন ছেড়েছে। যথাসময়ে ট্রেন ছাড়া আজকাল এমনটা সচরাচর হয় না। বড়দের কাছে গল্প শুনেছি, এ সময় ট্রেনের আসা যাওয়া থেকে আগপিছ হওয়া ঘড়ির সময় মেলানো হতো। সময় ভেঙে ট্রেন চলাচল তো এখন প্রায় রেলওয়াজ হয়ে দাঁড়িয়েছে। একটি প্রচলিত গল্প, ঠিক ঘড়ি ধরে ট্রেন এসেছে, অন্য ট্রেনের জন্য অপেক্ষমান দুজন কথা বলছেন। আরে, আজকাল থেকে সময় মতো ট্রেন চলছে। পাশের জন হাসতে হাসতে বললেন, কি বলেন ভাই, এটা তো গতকালের ট্রেন, 24 ঘন্টা লেট। দিবাকে বেশ উচ্ছ্বাসিত লাগছে। রেলপথে নিজেদের কোনো বাতি থাকে না, প্রয়োজনও নেই। ইঞ্জিনের আলোতে দিব্যি চলে যায়। শহর এলাকা পেরিয়ে এসেছে। চারপাশে অন্ধকার ছিঁড়ে ট্রেন এগিয়ে যাচ্ছে। অধিকাংশ সময় দিবা জানালা দিয়ে তাকিয়ে আছে। অন্ধকারে সে কি এমন দেখেছে জিজ্ঞাসাও করলাম। দিবা নির্বিকার, প্রায় শান্ত জলস্থানের মৃদু ঢেউয়ের মতো ছোট্ট কণ্ঠে বলল, অন্ধকারেও আলো থাকে। সেই মিহি আলোয় কিছু দেখা অথবা না দেখাটা সবসময় অনুভূতপূর্ব। এমন হতেই পারে, হয় সামনে হয়তো পুরনো কোনো সেতুর মেরামত চলছে অথবা রেল লাইনের স্লিপার বদলানো হচ্ছে। এমন হলে ট্রেন পিঁপড়ের পায়ে চলে। তবে আজকের মতো একেবারে থেমে থাকা, তাও আধা ঘন্টা হয়ে গেল। যাত্রীদের কেউ কেউ অবৈধ উৎসাহী হয়ে নানা খবর নিয়ে ফিরছে। শেষ পর্যন্ত আসলো খবর, জানা গেল অদূর একটা মালগাড়ির বগি লাইনচ্যুত হয়েছে। সকালে উদ্ধারকারী ট্রেন আসবে। সব ঠিকঠাক হলে তবেই আমাদের ট্রেন ছাড়বে। ততক্ষণে ট্রেনের কামরাতেই বসে থাকতে হবে। বিরল কোনো দৃশ্য, নতুন কোনো প্রাণী দেখে ছোটদের চোখে যেমন পলক পড়তে চায় না, দিবার চোখও মুক্ত সন্ধানী। সময় মন্দ কাটছে না। একটা ঘুটঘুটে অন্ধকার এলাকায় আমাদের ট্রেনটা গতি হারিয়ে দাঁড়িয়ে পড়েছে। একথা শুনে আমি যথেষ্ট বিপন্ন বোধ করছি। ভাবনাগুলি জোট পাকিয়ে যাচ্ছে। দিবার মধ্যে কোনো ভাবান্তর নেই, যেন কোথাও কিছু হয়নি। জায়গাটা গ্রামের একটি বাজার। এই এলাকায় তাঁতের কাপড় বিখ্যাত। ক্রেতা বিক্রেতার সমাগম, শ্রমিকদের হাঁক ডাকে। সপ্তাহের 2-3 দিন বাজার এলাকা বেশ সরগরম থাকে। বাকি দিনগুলো থাকে প্রায় জনশূন্য। গাড়ির কামরা থেকে নেমে ভাবলাম পরিস্থিতিটা একটু দেখি। বিদ্যুৎ নেই, আরও অনেক যাত্রী নেমেছে। অধিকাংশ খাবারের সন্ধান করেছে। 2-1টি কুপড়ি দোকানে কুপি জ্বলছে। এরই খুচরো আলোয় দৃশ্য টাহর করা যায়। সামান্য রুটি, বিস্কুট, কলা কারাকারিতে শেষ। ধূমপানে আসক্তরাও হতাশ। একশোলা সিগারেটও পাওয়া যাচ্ছে না। হঠাৎ ছুটে আসা বাতাসের মতো একটা উঠতি বয়সী লোক এসে আমার ফাঁস ঘেঁষে দাঁড়ালো। পরনীয় লুঙ্গি গেঞ্জি, মাথায় গামছা বাঁধা, আবার বুকের মধ্যে ধুকপুক শব্দ। আসন্ন কোনো বিপদের কথা ভেবে শরীরে লোম কার দিয়ে উঠেছে। খেয়াল করতেই চাইলাম লোকটার হাতে বা কোমরে ছুরি, দা জাতীয় কিছু একটা আছে কিনা। না, তেমন কিছু দেখলাম না। দমে পানি এলো। লোকটা আমার কানের কাছে বলল, স্যার হোটেলে থাকবেন? প্রশ্ন করলাম, হোটেল?
এখানে আবার হোটেল আছে নাকি? আমার এমন সন্দেহ ভরা মাথাও ওই লোকটা জানালো। বড় বড় কারবারি অনেক টাকা পয়সা নিয়ে এই বাজারে মাল কিনতে আসে। তাদের টাকার বিষয়টা মাথায় রেখে এখানে কয়েকটা হোটেল করে উঠেছে, তবে সেগুলো মাসোয়ারি বুকিং থাকে। এবার সে অধিক নিচু কণ্ঠেই বলল, ওর কুজে একটা ভালো রুম খালি আছে, চাইলে এক রাতের জন্য দেওয়া যাবে। কয়েক কদম দূরেই সেই হোটেল। দেখে অপছন্দ হয়নি। রাতের বাকি কয়েকটা ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। হোটেলের একজন জানালো বিকেলের ঝড়ে বিদ্যুৎ গেছে, এখনো আসেনি, তাই ফ্যান চলবে না। না, সমস্যা নেই, গরম তো কম। মনে মনে বলি, শুবার মতো একটা রুম জুটেছে, এটাই তো শত পুণ্যের ফল। আমি আর দিবা হোটেল রুমে উঠে এলাম। নিশ্চিত ছিলাম হোটেলের রুম দেখে দিবার মেজাজ কিচড়ে যাবে। বকাঝকার ভাঙার রেকর্ড আজ আমার থামবে না। না, তেমন কিছু হলো না। রুম যেমন তেমন লাগায় বারান্দাতে দিবার খুব পছন্দ হয়েছে। বাইরে যতদূর চোখ যায় অন্ধকার মাখা অনেক গাছ। বারান্দায় দুটো মোড়া পাতা, কয়েকটা টব। একটা টবে সাদা পাপড়ির ফুল ফুটে আছে। কি যেন নাম। জামা কাপড় কি আর বদলাবো, কয়েক ঘন্টা পরই হয়তো ট্রেন চড়তে হবে। দিবা সামান্য শিথিল হয়ে বারান্দায় একটা মোড়া টেনে বসলো। আমি তখনও রুমে। দিবার মধ্যকণ্ঠে ডাকাডাকি জলদি এসো। কোনো সমস্যা? আরে এসো না, অনেক বড় সমস্যা। দিবা যখন অনেক বড় সমস্যা শব্দটি টেনে টেনে বলে, আমি বুঝে যাই সমস্যা কিছু নয়। ওর মাথায় নতুন কোনো ভাবনা এসেছে। শুনো, আমি না সুবাসটা পাচ্ছি। দিবার ঠোঁটে একটা চাপা হাসি ফুটে আছে। কোন সুবাসটা? বৃষ্টির সুবাস। খুব দ্রুত গ্রহণ হচ্ছে। দেখো, একটু পরে বৃষ্টি নামবে। সত্যি সত্যি কিছু সময়ের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। রাতের বৃষ্টি কেমন একটা আবেশ ছড়ানো। পৃথিবীর দুঃখ কমে যায়। দিবা এখন বারান্দার গ্রিলের ফাঁকে হাত গলিয়ে যে বৃষ্টি ছুঁইছে, তা শহরে কার্নিশ চুয়ানো বৃষ্টির মতো মনমরা নয়। আকাশের শূন্যতা ধরে নেমে আসা বৃষ্টি অন্যরকম। গাছের পাতা ভিজিয়ে নেমেছে, কেমন সবুজ সবুজ গন্ধ। এই বৃষ্টি যেন জন্মান্তরের মাঠ পেরিয়ে এসেছে ওই জন্মের মাঠে। কারণ নেই, মানে নেই, তবুও কেক ভেজা হাহাকার আমাকে ডুবিয়ে রাখছে। এসেছিলে তবু আসো নাই, জানায়ে গেলে। যাত্রা মঞ্চে দল বেঁধে আসা রাজকন্যার সখীদের নাচের সন্ধ্যের মতো হঠাৎ জমাজম বৃষ্টি এসে গেল। মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটেছে। পার্কের মধ্যে কিছু আশ্রয় আছে, ওদিকেই যেতে হবে। দিবার মধ্যে কোনো ধারা নেই। মাঝ বয়সে একটা গাছে ঠেস দিয়ে ভিজেই যাচ্ছে। আমি বলি, অসুখ বাঁধবে যে, অত্যন্ত আঁচল দিয়ে মাথা ঢেকে রাখো। সে উল্টো আঁচল ছড়িয়ে দিচ্ছে বাতাসে, বলছে বৃষ্টিতে একা ভিজে কোনো আনন্দ নেই, এসো। পরে সেদিনের বৃষ্টির গল্প যখন উঠল, দিবা হাসতে হাসতে বলেছে, সেদিন আমাদের ব্যাগে কিন্তু ছাতা ছিল, ইচ্ছাকৃত ভুলে সেটা খুলিনি। বৃষ্টি নিয়ে দিবার পাগলামি শেষ নেই। এতদিন হুট করে বলে বসলো, আবার যেদিন আসবে সঙ্গে কিছু বৃষ্টি নিয়ে এসো। আমি তো বৃষ্টি আনবো কি করে? বৃষ্টি কি বাজারে বিক্রি হয় নাকি? ধার করা যায়? ভালো বিপদে না পড়া গেল। মনে নানা কথার দীর্ঘশ্বাস জমছে। দিবা কি আমাকে এড়িয়ে থাকার নতুন কোনো কৌশল করছে? জীবনানন্দের প্রেম ধীরে মুছে যায়, আবার আমাদের মধ্যে এসে দাঁড়ালো না তো। শিবলিকে একদিন দেখলাম না দিবার পাশে, রিকশায় কোথাও আছে। ওরা আমাকে দেখেনি। সাব্বিরের সঙ্গে দিবার মেশামেশি ইদানিং বেড়েছে। বন্ধুত্ব একে অন্যকে অনুভব করা, এমন সম্পর্ক তো থাকতেই পারে। তারপরও মনের মধ্যে একটা কচকচানি। এক ছুটির দিনে দিবাদের বাসায় এসেছি। সে বসার ঘরে ছিল, রবীন্দ্রনাথের গান শুনছিল। দিবা সবসময় টুটে একটা হাসি সাজিয়ে রাখে। আজ হাসিটার সাজগোজ একটু বেশি মনে হচ্ছে। দিবাদের বসার ঘরের বারান্দাটা বেশ বড়। সাধারণত ওখানেই আমরা গল্পের ঝাঁপি খুলে বসি। আজও তাই হলো। বাগানের কোনো কোনো গাছের শাখা চলে এসেছে বারান্দার কোমরের কাছে। দিবাই ইচ্ছে হলে পাতা ছুঁয়ে দেখে। মৃদু নয়, জোরও নয়, বাতাস চলাচল করছে। অদূর একটা গাছ, ঝাঁকড়া পাতা। গাছের পাতা সাধারণত ডানে বায়ে দুলে। মায়ের কোলে বাচ্চাদের ঝাপাঝাপির মতো পাতা এখন ওপরে নিচে দুলছে।
এটা গুগু দম্পতি সোনালি দেখালো। ওদের পাতা মোড়ানো ঘরে ঘনিষ্ঠ হয়ে বসে আছে। বাড়ির পাঁচিলে একটা কাক জড়সড়। একটু বর্ষর ভাঙা সরে ডেকে উঠছে, কক। বৃষ্টি দৌড়ে এসেছে। আকাশ তখনও ঘোলাটে। আবারও ঝমঝম শুরু হতে পারে। রুমে ছোট দুটি নড়বড়ে খাট, মাঝে বিশদ ধুইয়ের মতো ফাঁক। বিছানায় পিঠ লাগানো দরকার। একটা বড় ধকল অপেক্ষা করছে। দিবার এমনটা হয়, শুলেই চোখ বুজে আসে। আমার উল্টো। হোটেল ওঠার পর থেকে একটা দুশ্চিন্তা আমাকে পেয়ে বসেছে। ডাকাত বদমাশের ভয়ে। হোটেল কক্ষে ডাকাতি দর্শন, এমন খবর তো সংবাদ মাধ্যমে আসে। ডাকাত এলে না হয় সব দিয়ে দেব। যদি বদমাশরা আসে, দিবাকে তুলে নিয়ে যায়। জনবহুল স্থান, আমাদের সাহায্যে তখন কে এগিয়ে আসবে? আমি আর ভাবতে পারছি না। সমুদ্রের ঢেউ পাহাড় আছড়ে পড়ছে আমার বুকে। দেখি চোখ বেঁধে আমাকে ফেলে রেখেছে তপ্ত অন্ধকারের মধ্যে। পাশে নারী কণ্ঠ, থেকে থেকে কণ্ঠস্বর। রুমের দরজায় ধূপধাপ শব্দ। দরজার ছিটকিনির যে অবস্থা, জুড়ে বাতাস এলেই ভেঙে পড়বে। কান কাড়া করে রাখি। আবারও শব্দ, আবারও। জোর বৃষ্টি শুরু হয়েছে। ডাকাত বদমাশরা যদি দলে বাড়ি হয়, নিশ্চয়ই সঙ্গে অস্ত্র-শস্ত্র আছে। চান কবুল। আমি বেঁচে থাকতে দিবাকে কেউ কেড়ে নিতে পারবে না। অন্ধকারের আলো দেখি শিথিল বসন। দিবা খাত হয়ে শুয়ে আছে। ওর কাছে যাই, আমার বুকে আঁকড়ে ধরে রাখি। দিবা মৃদু তাকালো। অতি ছোট্ট কণ্ঠে বলল, তোমার কি হয়েছে? এমন কাঁপছো কেন? ডাকাত বদমাশরা আমাদের রুমের দরজায় ধাক্কা দিচ্ছে। দুজনই চুপ। দিবা শক্ত করে আমাকে জড়িয়ে ধরে রাখে। আমিও শ্বাস প্রশ্বাসের শব্দ টের পাচ্ছি। কিছুক্ষণ সময় পর দুজন উঠে বসি। দিবা নিজেকে কুচাতে হাসতে হাসতে বলছে, তুমিও অযথা ভয় পেয়েছ। কোন রুমের দরজা হয়তো খোলা, ঝড়ের ঝাপটায় এরকম ধূপধাপ শব্দ হয়েছে। ডাকাত বদমাশ হলে এতক্ষণে অনেক কিছু ঘটে যেতে পারত। চলো বারান্দায় বসি। জ্বর নেই, তবে বৃষ্টি থামছে না। ভোররাতের বৃষ্টি যথেষ্ট ছন্দময়। আমার ধারণা জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি এদের বর্ষার বিখ্যাত কবিতা সবই এমন ভোররাতের বৃষ্টির সময় লেখা। সোনালির কথাগুলো বেশ চরচরে। কালিদাসের মেঘদূত, সেটাও এক আষাঢ়ের প্রথম দিনের নবীন মেঘ থেকে উৎসারিত হয়েছিল। তখন অবশ্য ভোরের বৃষ্টি ছিল না। প্রাত ভ্রমণে গিয়ে কালিদাস বৃষ্টিতে পড়েছিলেন। বাড়ি ফিরে মেঘদূত লিখতে শুরু করেন। এর আগেই যক্ষের সঙ্গে কালিদাসের পরিচয় আলাপ হয়েছিল। জেনেছিলেন রামগিরি পর্বতে তার নির্বাসনের কথা। অলকাপুরীতে নববিবাহিত স্ত্রী। কালিদাস যক্ষের বিরহ কাতরতা গভীর সমবেদনা অনুভব করেছিলেন। তুমি তো আবার বৃষ্টি বিশারদ, তোমার সন্দেহ আছে? মোটেও না, তবে জানার আগ্রহ আছে। বৃষ্টির আগাম সংবাদ তুমি কি করে পাও? খুব সহজ বিষয়, একটু চোখ কান খোলা রাখলে তুমিও জানতে পারবে। দিবাজ আমাকে বৃষ্টি নিয়ে আসার কথা বলেছিল, আমি তো এসেছি। গরমে হাঁসফাঁস করা বিকেলে তখন ঠাডা আকাশ। সেদিন প্রকৃতি দ্রুত পাল্টে গিয়ে বৃষ্টি এসেছিল। দিবা আগেভাগে জানলো কি করে? আমার জিজ্ঞাসার জবাবে গাছের পাতায় নাচ কুকু দম্পতির নিঃসঙ্গ কাকের গল্প শোনালো। বৃষ্টির আগে বাতাস খুব এলোমেলো থাকে, গাছের পাতাও সেই মতো তুলে। পাখিরা খাদ্যের সন্ধানে দূর দূরান্তে যায়। ওরা যদি দেখে ওইসব আকাশে পাখির কোনো উড়াউড়ি নেই, বুঝতে পারে অদূরে কোথাও বৃষ্টি হচ্ছে। তখন ওরা দ্রুত নিড়ে ফিরে আসে। আজকে কাকের ব্যাপারটা এমনি হতে পারে। দুজন দুদিকে গেছে। একজন বৃষ্টির আভাস হয়ে ফিরে এসেছে। আমাদের গল্প চলছে। তখনও ঝমঝম। হাসতে হাসতে দিবা মোড়া থেকে প্রায় পড়ে যায়। কাউকে রক্ষার জন্য এমন হাসতে পিষ্টে জড়িয়ে রাখতে হয়, আর একটু বেশি হলে তো শ্বাস বন্ধ হয়ে মরে যেতাম। আমিও দিবা বারান্দায় এসে বসে আছি। বৃষ্টি কমছে আবার বাড়ছে। যতদূর দেখা যায় ততদূর অন্ধকার। আকাশের বজ্রপাতে মাঝে মধ্যে অনেক দূর পর্যন্ত দেখা যায়। দিবা শক্ত করে আমার হাত ধরে আছে। দিবা গুনগুনিয়ে গান গাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি একটি গাছের দিকে। বারান্দার কাছেই গাছটি আবার আকাশ গর্জে উঠল। বজ্রপাতে আলোতে আমি যে দেখলাম সেটাই সত্য হলো। হয়তো আর ট্রেনে ফেরা হবে না। দিবা মনের সুখে গুনগুন করছে। অনেক দূর থেকে আসা মধুসুরে আজানের ধ্বনি শুনতে পেলাম। ঠিক এই মুহূর্তে আমাদের দরজা ভেঙে ফেলা হলো। আমি মুগ্ধ আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি দেখার শেষ চেষ্টা করছি। তারপর? ঘটনাটি এখানেই শেষ করব। আমাদের সাথে যা হয়েছে তা আমার পক্ষে
আর বলা সম্ভব নয়। আর পুরো ঘটনাটি যদি বলেই দেই তাহলে তো একটু পরেই তোমরা সবাই ভুলে যাবে। ঘটনাটি এখানেই থাকুক, অন্য একদিন না হয় বলবো বাকিটা। অমি সাহেব আমাদের সবাইকে রহস্যের মধ্যে ফেলে দিয়ে গল্পটি সমাপ্ত করে নিলেন। আমরা জানি না এরপর অমি সাহেব ও দিবা বাবির সাথে কি ঘটেছিল। অন্য আরেকদিন যখন আমরা সবাই মিলিত হব তখন বাকিটা শুনবো অমি সাহেবের সাথে। তারপর যা ঘটেছিল শুনতে গল্পের পৃথিবী চ্যানেলের সাথেই থাকুন।